আমরা পড়ছি আলো। আলো কি না, আলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে। প্রথম দিকে অর্থাৎ 1600 খ্রিস্টাব্দে বা 1650 এরকম খ্রিস্টাব্দে আমরা আলোর সম্বন্ধে অতটা ধারণা ছিল না। 1675 খ্রিস্টাব্দে নিউটনের নাম তোমরা শুনেছ। নিউটন আলোর কণাতত্ত্বের উদ্ভাবন করেন। অর্থাৎ আলোকে তিনি কণা রূপে কল্পনা করেছিলেন। নিউটনই প্রথম দেখিয়েছিলেন যে সাদা আলো হচ্ছে 7টা রঙের মিশ্রণ। নিউটনের চাকতি আগে পড়ানো হতো, এখন এগুলো নেই, যে একটা চাকতির মধ্যে 7টা বর্ণ সৃষ্টি করে এরকম করে একটা চাকতি নেওয়া হয়েছিল, তার মধ্যে বিভিন্ন এরকম করে 7টা বর্ণ রেখে, এবং এটাকে জোরে ঘোরালে 7টা কালার বোঝা যেত না, সাদা কালার বোঝা যেত। নিউটন প্রথম দিয়েছিলেন যে আলো কণা তত্ত্বের উদ্ভাবন করেন। আলো হচ্ছে কণা, আলো হচ্ছে কতগুলো কণার সমষ্টি। পরবর্তীকালে 1678 খ্রিস্টাব্দে আরেকজন বিজ্ঞানী হাইগেন্স বললেন যে আলো হচ্ছে একটি তরঙ্গ। আলো হচ্ছে তরঙ্গ, তার মানে কণা যে কথাটা বলা হয়েছিল সেটাকে অপোজ করা হলো। আলো হলো তরঙ্গ। কেমন তরঙ্গ? যেমন তোমরা পড়েছ, শব্দ যেমন তরঙ্গ। আলো হচ্ছে এক প্রকারের তরঙ্গ, শব্দ যান্ত্রিক তরঙ্গ, যা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য জড় মাধ্যমের প্রয়োজন। ক্লাস 9-এ পড়েছ। আলো কি সেই ধরনের তরঙ্গ? কিন্তু কই, সূর্য থেকে আলো আমাদের পৃথিবীতে আসছে না? সূর্য পৃথিবীর মাঝে অনেকটা জায়গা, সূর্য ও পৃথিবীর মাঝে অনেকটা জায়গা কি আছে? সূর্য এটা আর পৃথিবী কয়েকশো কিলোমিটার, কয়েক কোটি কিলোমিটার। এটা পৃথিবী, আর্থ। এই যে পৃথিবী, এটা হচ্ছে সূর্য, আসছে আলো। এখানে তো অনেকটা জড় মাধ্যম নেই, কোনো মাধ্যমই নেই। কিছু দূর বায়ুমণ্ডল আছে, তারপর তো কোনো মাধ্যমই নেই। আলো কি করে আসছে? আলো নিশ্চয়ই শব্দর মতন তরঙ্গ নয়। আলো একটা তরঙ্গ, কিন্তু শব্দ যেমন তরঙ্গ ছিল সেরকম তরঙ্গ নয়। তাহলে কি তরঙ্গ? আলো 1865 খ্রিস্টাব্দে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল প্রথম বলেন যে আলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কে বললেন? 1865 জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, বা শুধু ম্যাক্সওয়েলের কথাটাই বলা চলবে। আলো যে হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আলো তরঙ্গ, কিন্তু শব্দের মতন যান্ত্রিক তরঙ্গ নয়, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। শুধু আলো কেন, আমরা বাস্তবে যত সব রশ্মি বা তরঙ্গের নাম শুনে থাকি সবই হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। টেলিফোনে কথা বলো, শুনেছো, তাহলে এটাও একটা তরঙ্গের মাধ্যমে সেই তরঙ্গটা চলে। রেডিও, টিভি দেখছো, স্যাটেলাইট কমিউনিকেশন, রেডিও তো মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এক্স রশ্মি, গামা রশ্মি শুনে থাকবে। এক্স রশ্মি, আমাদের হাড় ভেঙে গেলে আমরা এক্স রে করাই, হাড় ভেঙে গেলে এক্স রে করাই। এই এক্স রশ্মিটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এক্স রশ্মির আরও অনেক ব্যবহার আছে। গামা রশ্মি, ইউভি রে, অতিবেগুনি রশ্মি, ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টারেই পড়েছিলে। অতিবেগুনি রশ্মি সূর্য থেকে আসছে, যেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর, স্কিনে পড়লে ক্যান্সার হতে পারে। অতিবেগুনি রশ্মিও তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ইনফ্রারেড, আমাদের শরীর থেকে যে তাপ বেরোয়, সেটাও হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। মাইক্রোওভেন শুনেছ? মাইক্রোওভেনে খাবার তৈরি হয়, সেটাও তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। অর্থাৎ সূর্য থেকে যেসব রশ্মিগুলো আসছে তার প্রত্যেকটাই, সান থেকে যেসব রশ্মিগুলো আসছে, এটা হচ্ছে সান থেকে পৃথিবীতে, এই যে এই পৃথিবীতে কি আসছে না, আর্থে
যেসব রশ্মিগুলো আসছে, যেমন গামা রে, এক্স রে, ইউভি রে, তারপর হচ্ছে ভিজিবল রে, মানে দৃশ্যমান আলোক রশ্মি, যেটা আমরা পড়েছি আগে, ইনফ্রারেড রে, ঠিক আছে, ভিজিবল রে বললাম, ইনফ্রারেড বললাম, আইআর হলো মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, রেডিও ওড, হ্যাঁ, রেডিও ওয়েভ, এগুলো সবই কোথেকে আসছে না, সূর্য থেকে আসছে, ঠিক আছে। সূর্য থেকে যেসব রশ্মিগুলো আসছে তাদের মধ্যে প্রথমে বললাম যে গামা রশ্মি, এক্স রশ্মি, ইউভি রশ্মি, দৃশ্যমান আলোক রশ্মি, অবলোহিত, ইনফ্রারেডটাকে অবলোহিত বলা হয়, মাইক্রোওয়েভ বা অনুতরঙ্গ, আর রেডিও ওয়েভ। ইনফ্রারেডটাকে বলা হচ্ছে অবলোহিত, ইউভিটা অতিবেগুনি রশ্মি, মাইক্রোটা হচ্ছে অনুতরঙ্গ, অবলোহিত বললাম, অনুতরঙ্গ, এটা রেডিও ওয়েভ, কোনো অসুবিধা নেই, রেডিও তরঙ্গ। এইগুলো সাধারণত এক গামা রশ্মি, এক্স রশ্মি আগেই শোষিত হয়ে যায়, বায়ুমণ্ডল দ্বারাই শোষিত হয়ে যায়, পৃথিবীপৃষ্ঠে আসে না। পৃথিবীপৃষ্ঠে আসে ইউভি রশ্মি, ভিজিবল, ইনফ্রারেড, এগুলো আসে, এগুলোই আগে কি হচ্ছে, পৃথিবীতে আসছে না, পৃথিবীতে আসে এইগুলো আসছে পৃথিবীতে। তার মানে সূর্য থেকে সব ধরনের রশ্মি আসছে। তার মধ্যে গামা রশ্মি, এক্স রশ্মি যদি তরঙ্গ দেখি, সব থেকে ক্ষুদ্র হচ্ছে গামা রশ্মি, তারপরে এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের বিচারে। যত এদিকে আসতে হবে তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে। রেডিও মিটার তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি হয়, কয়েক মিটার হয়, মাইক্রোওয়েভটাও মিটার সেন্টিমিটারে হতে পারে। ভিজিবল রেঞ্জের তো তরঙ্গ দৈর্ঘ্য দেখেছ। তাহলে আলো কি না, আলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ বললাম। তাহলে এগুলো সবগুলো হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এবার যদি আলো তরঙ্গ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ হয়, তাহলে এর সব তরঙ্গ সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা তোমাদেরকে আগে বলতে হবে, বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য আগে যদি বলি। তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য যদি বলা হয়, তড়িৎচুম্বকীয় তরঙ্গে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বৈশিষ্ট্য যদি এখন বলি যে কীভাবে সৃষ্টি হয়, তাহলে সৃষ্টি বা উৎস হচ্ছে ত্বরণযুক্ত, সৃষ্টি হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের উৎস হলো ত্বরণযুক্ত কণা। ত্বরণযুক্ত কণা বলতে এখানে কোনো ত্বরণযুক্ত তড়িৎগ্রস্ত কণা বলবো, হ্যাঁ, ত্বরণযুক্ত কোনো তড়িতাভাব, এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের প্রথম বৈশিষ্ট্য বা উৎস, মানে অ্যাক্সেলারেটেড চার্জ পার্টিকেল দ্বারা তড়িৎচুম্বকীয় তরঙ্গের সৃষ্টি হয়। সেকেন্ড বৈশিষ্ট্যটা বলতে গেলে একটা ছবি তোমাদেরকে আমি এঁকে থাকি। এবার উৎস হয়ে গেল, বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয় পরিবর্তনশীল, তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয় পরিবর্তনশীল, এটা আগেও বলেছি, পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র, মানে ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র। তো পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রকে ই দিয়ে লিখলাম, ও চৌম্বক ক্ষেত্রের জন্য, পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের জন্য, ঠিক আছে। এবার তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হওয়ার জন্য একটা ত্বরণযুক্ত কণা থাকছে। ত্বরণযুক্ত কণা থেকে দু ধরনের, ত্বরণযুক্ত কণার সাথে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র থাকবে আর চুম্বক ক্ষেত্র থাকবে। এবার এই কণাটা, এই তড়িৎচুম্বকীয় তরঙ্গটা যখন অগ্রসর হবে, তড়িৎ ক্ষেত্রটা আর চুম্বক ক্ষেত্রটা এইভাবে কম্পিত হয়। তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্রের কম্পনটাকে দেখাচ্ছি তোমাদেরকে।
এরকম। তাহলে এটা তড়িৎ ক্ষেত্রের ই, আর ম্যাগনেটিক ক্ষেত্রের জন্য এই এটা তড়িৎ ক্ষেত্র, আর চুম্বক ক্ষেত্রের জন্য তার মানে আলোটা এইদিকে অগ্রসর যদি হয় তার লম্বতলে মানে ধরো এটা একটা আলো এইভাবে এইদিকে অগ্রসর হচ্ছে, এইদিকে তড়িৎ ক্ষেত্রটা কম্পনশীল হয় আর এই প্লেনে চৌম্বক ক্ষেত্রটা কম্পনশীল হয়। তাহলে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র সর্বদাই কী থাকে, পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে থাকবে। এবং এই তড়িৎ ক্ষেত্র এই বরাবর কম্পন যদি হয় এইভাবে, আর চুম্বক ক্ষেত্রটা এইভাবে কম্পিত হবে। এইভাবে তড়িৎ ক্ষেত্রটা এই প্লেনে বোর্ডের তলে, আর চুম্বক ক্ষেত্রটা এইভাবে যদি কম্পিত হয় তবে কি সৃষ্টি হবে না, একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সৃষ্টি হবে। তা সে দুটো বৈশিষ্ট্য বললাম। আর 3 নম্বর বিষয় হলো তড়িৎ চুম্বক পরস্পরের সাথে লম্বভাবে থাকবে এবং মানে আলো যেদিকে এগিয়ে যাবে তার লম্বভাবে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র কম্পমান হবে। এইটা এইদিকে উপরের প্লেনে, আর এটা এই প্লেনে। এইটা হলো শূন্যস্থানে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র উভয় ক্রিয়া করবে। শূন্যস্থানে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র উভয় ক্রিয়া করবে এবং এর মান হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাই জন্য আমরা আলোর বেগটাকেও বলি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়ে গেল। এবং আলো হচ্ছে তির্যক তরঙ্গ, মনে রাখবে। শব্দ যেমন অনুদৈর্ঘ্য তরঙ্গ ছিল, আলো হচ্ছে তির্যক তরঙ্গ। আর কি শব্দের যেমন প্রতিফলন প্রতিসরণ হয়েছিল, তড়িৎ চুম্বকীয় তরঙ্গেরও প্রতিফলন প্রতিসরণ এগুলো মুছে দিচ্ছি। প্রতিফলন আগে বললাম, প্রতিসরণ, অপবর্তন ইত্যাদি ধর্মগুলো সবগুলি, ব্যতিচার ইত্যাদি সবগুলি দেখা যাবে। এটা হয়ে গেল তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য। তাহলে আলো হচ্ছে এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে তরঙ্গ যদি হয় তাহলে তরঙ্গ সংক্রান্ত কতগুলি সংজ্ঞা আমাদেরকে জানতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য, প্রথমে তরঙ্গ দৈর্ঘ্য বলবো। আচ্ছা, আলোর তরঙ্গ নেচারটা হচ্ছে সাইন ওয়েভ বা কস ওয়েভ, এটা হচ্ছে সাইন ওয়েভ। তাহলে আলো এইদিকে যাচ্ছে, আলো হচ্ছে অভিমুখ, এদিকে ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের কম্পনের দিক দেখানো হচ্ছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে না, যখন একটা তরঙ্গ এক স্থান থেকে কোনো স্থানে যায় তখন মাধ্যমের কণাগুলো কী হয় না, এইভাবে কম্পন হয়। তাহলে তরঙ্গ এদিকে যাচ্ছে, মাধ্যমের কণাগুলো এইভাবে কম্পিত হচ্ছে, যেহেতু আলো তির্যক তরঙ্গ। এখানে একটা কণা দেখালাম, এই কণাটা কম্পিত হচ্ছে। তাহলে একটা কম্পন হবে অর্থাৎ কি, একটা কম্পন অর্থাৎ হলো কণাটা এখান থেকে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করে আবার এইখানে এলো আবার এখানে ফিরে এলো। তাহলে একটা পূর্ণ কম্পন সম্পন্ন হলো। মানে এইখান থেকে এই গেল, আবার এই মধ্যবিন্দু অতিক্রম করে এদিকে এসে আবার মধ্যবিন্দুতে ফিরলো। তাহলে এইখান থেকে যাত্রা শুরু করে এই এলো। তাহলে এইটা হচ্ছে একবার কম্পন। তাহলে একবার পূর্ণ কম্পনে তরঙ্গ যে দূরত্ব যায় তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে একবার পূর্ণ কম্পনে তরঙ্গ যে দূরত্ব যাচ্ছে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটা হচ্ছে একটা তরঙ্গ, এটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ, এটাকে বলা হয় তরঙ্গ পার। এটা তোমরা পড়েওছো, তরঙ্গ শীর্ষ, তরঙ্গ পার। তাহলে একটা তরঙ্গ শীর্ষ আর একটা তরঙ্গ পার মিলে একটা তরঙ্গ দৈর্ঘ্য হয়। তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দিয়ে লেখা হয়। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সঙ্গে কি বললাম,
না মাধ্যমের কোনো কম্পনশীল কণা একবার পূর্ণ কম্পনে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, বা বলা হয় যে সমদশা সম্পন্ন দুটো কণার রৈখিক দূরত্বকে সমদশা সম্পন্ন। তাহলে বুঝতে পারছো এইখানকার কণাটা আর এখানকার কণাটা সমদশায় আছে, তাহলে এদের মধ্যে রৈখিক দূরত্ব। বা এটাকে যদি আরেকবার এইভাবে আঁকা হয়, অনেকে এইভাবে সংজ্ঞাটা দেয়, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য, এখানের কণাটা আর এখানের কণাটা সমদশা সম্পন্ন আছে। ঠিক আছে, যে কোনো একটা সংজ্ঞা মনে রাখলে হবে। এবার 2 নম্বর হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি না, মাধ্যমের কম্পনশীল কণা 1 সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন সৃষ্টি করে বা 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করে তাকে বলা হয় কম্পাঙ্ক। এটা কি বললাম, তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ একবার পূর্ণ কম্পনে যে দূরত্ব অতিক্রম করে। এবার হচ্ছে 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন করে সেই সংখ্যাটাকে বলা হচ্ছে কম্পাঙ্ক। 1 সেকেন্ডে যতগুলি 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন হয়, যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন হয় তাকে কি বলা হয়, তাকে বলা হলো কম্পাঙ্ক। এবার একটা মজার সম্পর্ক দেখো, তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আছে। তরঙ্গ দৈর্ঘ্য মনে হচ্ছে একবার পূর্ণ কম্পনে যে দূরত্ব যাচ্ছে, আর 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন হয় তাকে বলা হয় কম্পাঙ্ক। তাহলে কোনো একটা কণা ধরো এইভাবে কাঁপছে, এই এলো এই এলো, ঠিক আছে, তাহলে এইটা এই একবার যেতে আসতে 1 সেকেন্ড লেগে গেল। কোনো তরঙ্গ কণা যদি এইভাবে কাঁপে তাহলে 1 সেকেন্ডে 6-7 বার কম্পন সৃষ্টি হয়ে গেল। তাহলে কি হচ্ছে, এই গেল আর এই গেল, একটি পূর্ণ কম্পন, মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য বাড়লো, কম্পন সংখ্যাটাও কি হলো কম আছে, একবারই কেঁপেছে। এবার এই তরঙ্গ দৈর্ঘ্যটায় এবার যদি এইভাবে কাঁপে, মানে 1 সেকেন্ডে এই দূরত্বই যাবে, একবার পূর্ণ কম্পনে যেতে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে, এমনি এমনি করে কাঁপছে, তাহলে একবার কম্পনেই এই এত দূরত্বই চলে যাবে। ঠিক আছে, একবার পূর্ণ কম্পনেই এতটা দূরত্ব যাবে, কিন্তু তার মধ্যে কি হবে, কম্পনের সংখ্যাটা অনেক বেশি থাকবে, কম্পনের সংখ্যাটা বেশি থাকবে। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে কম্পাঙ্কটা কমবে, তরঙ্গ দৈর্ঘ্য কমলে কম্পাঙ্ক বাড়বে, ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। বুঝতে পেরেছি? এই যে এটা ধরো একটা ঢেউ, এইভাবে ঢেউ যাচ্ছে, একটা নৌকা আছে, এর মধ্যে দিয়ে নৌকা যাচ্ছে, এটা একটা নৌকাটা যাচ্ছে, এই গেলে আবার ঢেউটা উঠে আসবে এখানে, এই নৌকা যাচ্ছে, ঢেউটা কিছু হবে না, যেতে থাকবে। এবার এই ঢেউটায় যদি এরকম হয়ে যায়, এত তাড়াতাড়ি যদি হয়ে যায়, তাহলে কি হবে, নৌকাটা বেশি কাঁপতে শুরু করে দেবে। কম্পন যত বাড়বে এর শক্তিটাও বেড়ে গেল, তাই না? কম্পন বেড়ে গেলে শক্তিটাও বেড়ে গেল, ফলে এবারে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কের মধ্যে কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আর এটা কি তরঙ্গ বেগ, 1 সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করবে তাকে তরঙ্গ বেগ বলা হয়। এক্ষেত্রে আলো যেহেতু সি আমরা কথাটা ব্যবহার করি, বা অন্য কোনো মাধ্যম থাকলে ভি কথাটা ইউজ করা যেতে পারে। আমি বোঝাতে পারলাম। কম্পাঙ্ককে এন দিয়ে বা নিউ দিয়ে লেখা হয়, এখানে আমরা নিউ দিয়ে লিখবো, এন না লিখে যদি প্রথমে নিউ দিয়ে লিখলাম, তাহলে কম্পাঙ্ককে নিউ দিয়ে, বেগকে সি বা বি দিয়ে লেখা যাবে, তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যাম্ডা দিয়ে লিখলাম। তরঙ্গ দৈর্ঘ্য বা বেগের মধ্যে সম্পর্ক হচ্ছে সি ইকুয়ালস টু নিউ ল্যাম্ডা, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেগের মধ্যে সম্পর্ক। আর এর আগে আমরা পড়েছি নিউ ইকুয়ালস টু সি বাই ভি, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কোনো মাধ্যমে আলোর বেগ। তাহলে আমরা পেলাম যে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে একটা তরঙ্গ শীর্ষ আর একটা তরঙ্গ পাবনি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এই ডিস্টেন্সটা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কোনো কণা একবার পূর্ণ কম্পনে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হলো তরঙ্গ দৈর্ঘ্য। আর কম্পাঙ্ক কি, তরঙ্গকে ল্যাম্ডা দিয়ে লিখলাম, কম্পাঙ্ক
অর্থাৎ আমরা পেয়ে এলাম আগে ইউ দিয়ে লেখা হচ্ছে কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে যতগুলি পূর্ণকম্পন সম্পন্ন করে, 1 সেকেন্ডে। তাহলে ধরলাম যে দুটো বিবেচনা করছি, যে এটা একটা তরঙ্গ, এটা 1 সেকেন্ডে এতটা দূরত্ব গেছে, ধরে নিলাম এই দূরত্ব গেছে 1 সেকেন্ডে। এবার কম্পাঙ্ক অর্থাৎ কি, 1 সেকেন্ডে যতগুলি পূর্ণকম্পন সম্পন্ন হয়। তাহলে এখানে 1 সেকেন্ডে কত পূর্ণকম্পন সম্পন্ন হয়েছে, এখানে 1 সেকেন্ডে পূর্ণকম্পন সম্পন্ন হয়েছে, আর একটা এখানে এঁকে নিলাম এই দুটি, একটা দুটো তরঙ্গ দৈর্ঘ্য মানে দুটি পূর্ণকম্পন। সেই 1 সেকেন্ড সময়ে আর একটি তরঙ্গ মানে তরঙ্গ একই দূরত্ব যাচ্ছে, কিন্তু এখানে এখানে কটি তরঙ্গ আছে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা তরঙ্গ দৈর্ঘ্য পেলাম। এখানে কটা পেয়েছিলাম, দুটো। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা কি আছে না, বড় আছে। এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা এখান থেকে এটা যদি নিই কি হয়ে গেল, ছোট হয়ে গেছে, তাই না? কিন্তু এখানে কম্পাঙ্ক কত ছিল, 1 সেকেন্ডে 1 সেকেন্ড সময় কবার কম্পন হয়েছে, 2 বার 1 সেকেন্ড সময়টা হচ্ছে 1 সেকেন্ড, দুটোর ক্ষেত্রে 1 সেকেন্ড। এখানে কবার 1 সেকেন্ডে কবার কি পেয়েছে, 6 বার, কিন্তু দূরত্ব গেছে একই। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে, এখানে লিখছি ল্যামডা বৃদ্ধি পেলে কম্পাঙ্ক নিয়ম হ্রাস পায়। বুঝাতে পারি সেই ছবি থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেড়েছে, এখানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি আছে, কম্পাঙ্ক 2 বার, এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা কমে গেছে, কম্পাঙ্ক বেড়ে গেছে। তাহলে ল্যামডা বৃদ্ধি পেলে কম্পাঙ্ক হ্রাস পায়, অর্থাৎ ল্যামডা আর কম্পাঙ্ক পরস্পরের ব্যস্তানুপাতিক। এবার আরেকটা কি, এখানে কম্পাঙ্ক বেড়েছে, কম্পাঙ্ক বাড়লে আর একটা জিনিস হয়, কম্পাঙ্ক বাড়লে শক্তি বাড়বে। আগেই বলেছিলাম ওই যে ঢেউয়ের কথাটা, এখানে একটা যদি নৌকা যায় এইভাবে, এখানে 1 সেকেন্ডে কটা ঢেউ পাবে, দুটো, এখানে 6 বার ঢেউটা পাবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যখন কমে যাচ্ছে, কম্পাঙ্কটা বেড়েছে, সঙ্গে শক্তিটাও বেড়ে গেছে, এখানে অনেকবার আঘাত পাবে, তাই না? এই যে একটা নৌকো যদি এখানে থাকে, কতবার আঘাত হবে, এরকম করে অনেকবার, তাহলে আরও বেশি করে তুলবে। তাহলে কম্পাঙ্ক বাড়লে শক্তি বাড়বে। এবং তাহলে কম্পাঙ্ক পেলাম, তরঙ্গ দৈর্ঘ্য পেলাম, এবং সি ইকুয়ালস টু নিউ ল্যামডা, এটা হচ্ছে সি ইকুয়ালস টু নিউ ল্যামডা, এটা হচ্ছে তরঙ্গ বেগ মানে আলোর তরঙ্গ বেগ, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে বা এমনি তরঙ্গের ক্ষেত্রেও সম্পর্কটা এটা বলা যায়। তাহলে আমরা পড়লাম তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি, কেন সৃষ্টি হয়, এবং তরঙ্গ সংক্রান্ত কতগুলো সংজ্ঞা পড়লাম, তরঙ্গ দৈর্ঘ্য, বেগ, কম্পাঙ্ক ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের উদাহরণ যদি দিতে বলা হয়, তাহলে প্রচুর উদাহরণ, অনেকগুলো উদাহরণ দেওয়া যেতে পারে, তাই না? এবার আমরা একটা জিনিস পড়ব, সেটা হচ্ছে
তড়িৎচুম্বকীয় বর্ণালী। তড়িৎচুম্বকীয় বর্ণালী, বর্ণালী আমরা আগে পড়েছি বিচ্ছুরণের ক্ষেত্রে। তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বর্ণালী জিনিসটা কি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বর্ণালী বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তো আমরা দেখলাম যে গামা রে, এক্স রে, ইউভি রে বা অতিবেগুনি রশ্মি, আর রে কথাটা লিখছি না, ইউভি। তারপরে ভিজিবল বা এটাকে বলা হয় দৃশ্যমান আলোক রশ্মি। তারপর ইনফ্রারেড, আইআর বা অবলোহিত, মাইক্রোওয়েভ, আর তারপরে পেলাম রেডিও ওয়েভ। এগুলো হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এই তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলোকে দৈর্ঘ্যের ঊর্ধ্বক্রমে বা কম্পাঙ্কের নিম্নক্রমে যদি সাজানো হয়, তাহলে এইভাবে যদি লিখি, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ঊর্ধ্বক্রমে। এইভাবে তরঙ্গ দৈর্ঘ্যটা আস্তে আস্তে বাড়বে সাজালে আমরা যে একটা পটি পাচ্ছি তাকে বলা হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালী। তাহলে বিভিন্ন ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলিকে তাদের কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে উপর দিকে দেখাচ্ছি যে তরঙ্গ দৈর্ঘ্যটা ইনক্রিজিং অর্ডারে বাড়ছে, আর এদিক থেকে দেখাবো কম্পাঙ্কটা এবার ইনক্রিজ করবে। এদিক থেকে গেলে কম্পাঙ্কটা ইনক্রিজ করবে, অর্থাৎ এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে মিনিমাম, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সব থেকে মিনিমাম, কম্পাঙ্ক হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ম্যাক্সিমাম এখানটায়। তাহলে এই দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। সবথেকে কম তরঙ্গ দৈর্ঘ্য রশ্মি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে গামা রে, তারপরে এক্স রে, তারপরে ইউভি রে। ভিজিবল রশ্মি যেটা আমরা জানি তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, উপরে লিখছি, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ভিজিবল রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, এইটা হচ্ছে ভিজিবল রশ্মি, তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 3800 থেকে 7800 অ্যাংস্ট্রমে বললাম, ঠিক আছে, ভিজিবল রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 0.01 অ্যাংস্ট্রমের থেকেও কম, 0.01 অ্যাংস্ট্রমের থেকেও কম, লেস দেন গামা রশ্মির। এক্স রশ্মির কত? এক্স রশ্মির হচ্ছে 0.01 থেকে 100 অ্যাংস্ট্রমের মধ্যে হয় এক্স রশ্মি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বুঝতে পারছি আস্তে আস্তে বাড়ছে। ইউভি রশ্মির হচ্ছে 100 থেকে 3800 অ্যাংস্ট্রমের মধ্যে, ইউভি রশ্মিটা হচ্ছে 100 থেকে 3800 অ্যাংস্ট্রম, ঠিক আছে, 100 থেকে 3800 অ্যাংস্ট্রম কার? ইউভি রশ্মি বা অতি বেগুনি রশ্মি যাকে আমরা বলি, অতি বেগুনি রশ্মি, এটা হচ্ছে অতি বেগুনি রশ্মি। তারপরে দৃশ্যমান আলোক রশ্মি 3800 থেকে 7800 অ্যাংস্ট্রম। ইনফ্রারেড তার থেকেও বড়, 3800 থেকে হবে 7800। ইনফ্রারেডটা হচ্ছে এর হচ্ছে ইনফ্রারেডের লিখে দিই, ইনফ্রারেডের হচ্ছে 7800 অ্যাংস্ট্রম থেকে, ইনফ্রারেড হচ্ছে 7800 অ্যাংস্ট্রম থেকে আমরা বলে দিতে পারি, বা এটাকে 8000ই ধরে নাও, 8000 অ্যাংস্ট্রম থেকে এর হচ্ছে 10⁻7 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়ছে, বুঝতে পারছো? এবার আরেকটা জিনিস বলে রাখি যে 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু 10⁻10 মিটার, 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু 10⁻10 মিটার। তারপরে মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ। মাইক্রোওয়েভ এর ক্ষেত্রে 10⁻, এগুলো মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ অনেক বড় তরঙ্গ দৈর্ঘ্য। যদি অ্যাংস্ট্রমে বলি, মাইক্রোওয়েভের বুঝতেই পারছো, এরপর মাইক্রোওয়েভ হয়ে যাবে 10⁻
7 থেকে 10⁻11 অ্যাংস্ট্রম। রেডিও ওয়েভ তার থেকেও বড়, রেডিও মিটারে হয়, তাহলে গ্রেটার দেন 10⁻11 অ্যাংস্ট্রম। তাহলে এই যে আমরা গামা রশ্মি, এক্স রশ্মি, ইউ রশ্মি, ভিজিবল রে, ইনফ্রারেড আর মাইক্রোওয়েভকে ও রেডিও ওয়েভকে তরঙ্গের ঊর্ধ্বক্রমে সাজালাম, সাজিয়ে যে বর্ণালীটা পেলাম তাকে বলেছে তড়িৎচুম্বকীয় বর্ণালী বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হয়েছে। এবার নিচের দিক থেকে যদি দেখি, এর তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম, কিন্তু কম্পাঙ্ক হচ্ছে সবচেয়ে বেশি, তার মানে এর শক্তিটা হবে সবচেয়ে বেশি। ম্যাক্সিমাম কম্পাঙ্ক মানে কি, শক্তি বেশি। কারণ শক্তির ফর্মুলা হচ্ছে, একটু মনে রাখবে, E = H/নিউ। এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা তো সবার ক্ষেত্রে সমান। নিউটা কম্পাঙ্ক যার বেশি হবে তার শক্তিটা বেশি হবে, আগেও বলা হয়েছিল। তারপরে তাই জন্য গামা রশ্মি দেখবে এর ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। এদের ব্যবহারগুলো বলবো। এক্স রশ্মির ভেদন ক্ষমতাটা গামা রশ্মির থেকে কম, কিন্তু ভালোই। এক্স রশ্মি আমাদের শরীর ভেদ করে যেতে পারে, গামা রশ্মি তো আমাদের শরীর তো ভেদ করতেই পারে, জীবকোষ ধ্বংস করে দেয়। ইউভি রশ্মি, অতিবেগুনি রশ্মি, ওর শক্তিটা এদের থেকে কম হবে। দৃশ্যমান আলোক রশ্মির শক্তি এদের থেকে আরও কম হবে। ইনফ্রারেডের শক্তি আরও কম। ইনফ্রারেড মানে যেটা আমরা তাপের জন্য দায়ী, আমাদের শরীর থেকে সবসময় ইনফ্রারেড বেরোচ্ছে, যেমন রিমোট কন্ট্রোলে আমরা ইনফ্রারেড ইউজ করি। মাইক্রো ওভেনের নাম শুনে থাকবে। মাইক্রো ওভেনে ব্যবহার করা হয়, তার শক্তিটা আরও কম। রেডিও ওয়েভের শক্তি আরও কম হবে, রেডিও ওয়েভের শক্তিটা আরও কম। এবার এই রশ্মিগুলোর মধ্যে 3টে রশ্মি তোমাদেরকে উৎস, ব্যবহার আর ক্ষতিকারক প্রভাবটা আমি জানতে হবে। 3টে রশ্মির কী কী? 3টে রশ্মির মধ্যে হচ্ছে গামা রে, তারপরে হবে গামা রে। আচ্ছা, গামা রের উৎস কি না, গামা রে কোত্থেকে আমরা পাচ্ছি? গামা রে বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ থেকে পাই। গামা রে বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ থেকে আমরা পাই। তাহলে গামা রের উৎস হচ্ছে বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ। তাহলে এর উৎস যদি বলি বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ, আর লিখছি না। গামা রে হচ্ছে উৎস বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ থেকে পাচ্ছি আমরা। আচ্ছা, এর ব্যবহারটা কোথায় না, গামা রের ব্যবহার অনেক কিছুতেই আছে। গামা রে ব্যবহার করা হয় রেডিওথেরাপি ও ক্যান্সার চিকিৎসায়। রেডিওথেরাপি ও ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। তার মানে ব্যবহার বলতে গেলে তাহলে এটা ভালো দিক, তাই না? ব্যবহার অর্থাৎ এর ভালো দিক। রেডিওথেরাপি ও ক্যান্সার চিকিৎসায় এটা ব্যবহার করা হয়। খাদ্য প্রক্রিয়াকরণে এটাকে ব্যবহার করা হয়। নিউক্লিয় বিক্রিয়া ঘটানোর জন্য গামা রশ্মি ব্যবহার করা হয়। তাহলে মেন যেটা ব্যবহারটা আমরা দেখলাম যে রেডিওথেরাপি ও ক্যান্সার রোগের 2 নম্বর খাদ্য প্রক্রিয়াকরণে ব্যবহার করা হবে। খাদ্য প্রক্রিয়াকরণ, অর্থাৎ কারখানায় মাইক্রো অর্গানিজম ধ্বংস করতে। খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় এটা বলতে হয়, খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় মাইক্রো অর্গানিজম ধ্বংস করতে। মাইক্রো অর্গানিজম ধ্বংস করতে ব্যবহার হয়। 3 নম্বর কি, বিভিন্ন নিউক্লিয় বিক্রিয়া ঘটানোর জন্য এটাকে ব্যবহার করা হয়। বিভিন্ন নিউক্লিয় বিক্রিয়া ঘটানোর জন্য এটাকে ব্যবহার করা হয়। গামা রশ্মির ব্যবহার বিভিন্ন নিউক্লিয় বিক্রিয়া ঘটানোর জন্য গামা রশ্মি ব্যবহার করা হয়। এর ভেদন ক্ষমতা তার তীব্র। গামা রশ্মির ভেদন ক্ষমতা হচ্ছে তীব্র। আচ্ছা, এবার গামা রশ্মির এটা তো ভালো প্রভাব, ক্ষতিকর প্রভাব আছে। কি ক্ষতিকর প্রভাব না, এই জীবকোষ ধ্বংস করে দিতে পারে, জীবকোষ ধ্বংস করতে পারে, এটাই ক্ষতিকারক প্রভাব। খুব বেশি মাত্রায় যদি পড়ে তাহলে কি হয় না, জীবন্ত কোষকে মারাত্মক ক্ষতি করে। গামা রশ্মির ক্ষতিটা যদি বলো,
খুব বেশি মাত্রায় যদি পড়ে জীবন্ত কোষের মারাত্মক ক্ষতি করে। জীবন্ত কোষের ক্ষতি করে, মারাত্মক ক্ষতি করে, আমি ক্ষতি করে লিখলাম, মারাত্মক হবে। তাহলে গামা রশ্মি বললাম। এবার গামা রশ্মির পরে যেটা আসছে এক্স রশ্মি। এক্স রশ্মির তোমরা নাম শুনেইছ। এক্স রশ্মির উৎস কি না, এক্স রশ্মির উৎস হচ্ছে টিউব, তাই না? এক্স রশ্মির উৎস হচ্ছে এক্সরে টিউব বা কুলিজ নল যেটাকে আমরা বলি। তো আমাদের এখানে সিলেবাসে উৎস টুৎস জেনে লাভ নেই। এক্স রশ্মি কীভাবে উৎপন্ন হয় সেটাও আমাদের জানার দরকার নেই। এক্স রশ্মি আসলে আর কিছু না, একটা তীব্র গতিবেগ সম্পন্ন ইলেকট্রন কণাকে একটা ধাতব পদার্থে বা টার্গেটে আঘাত করায় এবং সেখান থেকে যে রশ্মিটা বেরোয় সেটা হচ্ছে এক্স রশ্মি। এক্স রশ্মির ভালো কাজ বা ব্যবহার যদি লেখো, এক্স রে বা এক্স রশ্মি যেটা বলছি, এক্স রে বা এক্স রশ্মির ব্যবহার বা ভালো দিক যদি বলো, আমাদের হাড় ভেঙে গেলে, কোনো আঘাত লাগলে, হাড় ভেঙে গেলে, হিপ জয়েন্ট বা হাত ভেঙে গেল বা পা ভেঙে গেল, আমরা কী ব্যবহার প্রথমে জানার জন্য, ভেঙেছে কিনা তার জানার জন্য কী ব্যবহার করি না, এক্স রে করি। সেটাকে কী বলা হয় না, রেডিওগ্রাফির কাজে, হাড় বা দাঁতের চিকিৎসায়। তাহলে এক্স রে করতে মানে রেডিওগ্রাফির কাজে, এক্স রে ব্যবহার করা হয়। রেডিওথেরাপিতেও ব্যবহার করা হয়, এক্স রশ্মি ব্যবহার করা হয় রেডিওথেরাপিতে। আচ্ছা, আর কোথায় কোথায় কাজে লাগে না, এক্স রশ্মির আরও ব্যবহার আছে, বৈজ্ঞানিক গবেষণাতে ব্যবহার আছে শিল্পক্ষেত্রে, ঢালাই লোহার ত্রুটি নির্ণয়। ক্লাস 9-এ এগুলো তোমরা পড়েছো। ইউভি রশ্মি না, এক্স রশ্মিটা পড়োনি, সরি। আর কি শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয় না, কি না ঢালাইয়ের যদি কোনো ত্রুটি আছে, ওয়েল্ডিং যখন করছিলাম সেখানেও, তাহলে শিল্পক্ষেত্রেও এর ব্যবহার আছে। শিল্পক্ষেত্রে এরও ক্ষতিকর দিক আছে। মানবদেহে বেশিক্ষণ এক্স রশ্মি পড়লে তো কী হয় না, ক্ষতের সৃষ্টি করে, রক্তের শ্বেতকণিকা নষ্টও হয়ে যায়। তাহলে ক্ষতিটা বলে দিলাম, লিখছি না। আচ্ছা, এরপর হচ্ছে এক্স রশ্মি গামা রশ্মি হয়ে গেলো, তারপরে হচ্ছে ইউভি রশ্মি। ইউভি রেটা কি, ইউভি রের ক্ষতিকর দিক কী হচ্ছে না, ইউভি রশ্মি উৎস হচ্ছে সূর্য থেকেই আসছে বা মার্কারি ভেপার ল্যাম্পেও পাওয়া যায়। ব্যবহার যেমন এটা এক্স রশ্মি আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে, ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে, এটা এক নম্বর। সার্জিক্যাল যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার কাজে, পানীয় জল জীবাণুমুক্ত করার কাজে এটা ব্যবহার করা হয়। তাহলে জীবাণুমুক্তকরণে কাজে লাগে, জীবাণুমুক্তকরণে। আমি শর্টে লিখলাম জীবাণুমুক্তকরণ মানে কি না, সার্জিক্যাল যন্ত্রপাতি, জল ইত্যাদি, সার্জিক্যাল যন্ত্রপাতি, আর কি সার্জিক্যাল, এটা বলা হচ্ছে সার্জিক্যাল। হ্যাঁ, আর কি কাজে লাগে না, পদার্থের আণবিক গঠন জানার জন্য এটা ব্যবহার করা যেতে পারে। মূল্যবান পাথর বা ডিমের বিশুদ্ধতা নির্ণয়করণে, ঠিক আছে, মূল্যবান পাথর ও ডিমের বিশুদ্ধতা নির্ণয়করণে। তাহলে বিশুদ্ধতা নির্ণয়করণেও ব্যবহার করা হয়, বিশুদ্ধতা নির্ণয় কার, মূল্যবান পাথর ও ডিম। এরও খারাপ দিক আছে, ক্ষতিকর প্রভাব এরও আছে। কি ক্ষতিকর প্রভাব না, অতিবেগুনি রশ্মি বেশি যদি শরীরে পড়ে, তাহলে শরীরে দীর্ঘদিন পড়লে কী হয় না, ত্বকের ক্যান্সার হতে পারে, ত্বকের ক্যান্সার, ঠিক আছে, বা ত্বক ক্যান্সার যেটাকে বলা হচ্ছে, ত্বক ক্যান্সার হতে পারে। চোখের রেটিনাকেও নষ্ট করে দিতে পারে, ত্বক ক্যান্সার বা চোখের রেটিনা, চামড়া ঝলসে যাওয়া ইত্যাদি ঘটনাগুলো হয়। তাহলে এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম।